জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি শুরু করছি 5টা পাঁচ। 5টা পাঁচ আমি সব্যসাচী রয়েছে আমাদের সঙ্গে এবং আমার সঙ্গে আমি ডেকে নেব বিজেপি প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই সকাল থেকে আমরা জি 24 ঘন্টায় বেশ কিছু ঘটনা দেখাচ্ছি যেখানে দাদাগিরির একটা বিষয় সামনে আসছে। বেলেঘাটা, সেখানে তৃণমূল কর্মী, তার উপরে হামলা চালানোয় অভিযুক্ত 2 তৃণমূল কর্মী। মালদার যিনি জেলা সভাপতি তিনি বিজেপিকে হুমকি দিচ্ছেন যে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আবার পুরপ্রধানের ভাইপো মেদিনীপুরে মাঠের মধ্যে রেফারিকে মেরে দিচ্ছেন লাথি। কোথাও আবার অভিযোগ উঠছে হাসনাবাদে বিজেপি কর্মী সেই অপরাধে জমি আটকে পার্টি অফিস। সামগ্রিকভাবে কোথাও গিয়ে কি শাসক দলের দাদাগিরির বিষয়টা খুব প্রকট হচ্ছে না। আর এই জায়গা থেকে আমি প্রীতমের কাছে যাব। প্রীতম, তৃণমূলের সঙ্গে আমরা দিনভর এই নিয়ে কথা বলেছি, বিজেপির সঙ্গে কথা বলেছি। তৃণমূল অভিযোগ করছে যে এই কালচারটা বিজেপির প্রবলভাবে এবং বিজেপি এই ন্যারেটিভটাকে অন্যভাবে সেট করার চেষ্টা করা হচ্ছে। কৈলাস বিজয়বর্গীয়, আকাশ বিজয়বর্গীয় কথা বলেছেন, ব্যাট দিয়ে মারধর, এই সমস্ত বিষয়। এবং এই যে দাদাগিরির অভিযোগ, এটা অ্যাকচুয়ালি বিজেপির ন্যারেটিভ, তৃণমূলের নয়। তৃণমূল দোষ দেখলে শাস্তি দেবে। ন্যারেটিভে তো কিছু নেই। ভারতবর্ষের আজকে চলে ভারতবর্ষ একটা বইয়ের দ্বারা, যেটা ভীমসাহ বাবা আম্বেদকর দিয়ে গেছিলেন, সেই সংবিধান। এই সংবিধানে কোথায় বলা আছে যে বিরোধী করা যাবে না, বিরোধী করলে তার বাড়ির রাস্তা বন্ধ করে সেখানে পার্টি অফিস তৈরি করে দিতে হবে। কোথায় বলা আছে যে মনোপুত নিজের মনের মতো যদি কোনো কিছু না হয় তাহলে খেলা হবে বলতে বলতে সে রেফারিকে গোল দিয়েছে বলে সে রেফারি বলেছে ওকে গোল হয়েছে, তার জন্য তাকে গিয়ে পিটিয়ে দিতে হবে, তাকে লাথি মারতে হবে। যদি মনোপুত না হয় তোমাদের সাংবাদিকদের নিগ্রহ করতে হবে। অনেক অনেক উদাহরণ আছে। যদি মনোপুত না হয় তাহলে ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে তোমার জাজেদের বাড়িতে, হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়ির সামনে পোস্টার মেরে দেওয়া হবে, জাজেরা চিঠি লিখবে সুপ্রিম কোর্টে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা তৃণমূলের কালচার, এটা তৃণমূলই কালচার, যা বাঙালিদের সাথে খাপ খায় না। এটা তৃণমূলই কালচার, যেখানে ফুটবল খেলা হবে বলে সে ধন্যী মেয়ে আমরা দেখেছিলাম যে এইভাবে করে মারপিট হতো, সেম জিনিসটা এরা করছে। আমি একটু আটকাচ্ছি তোমাকে, মানে দেখো এটা তৃণমূল পুরপ্রধানের ভাইপো, তিনিও তৃণমূলের সঙ্গে যুক্ত, সেই কারণে চর্চা হচ্ছে বটে, কিন্তু এই দৃশ্য নতুন তো কিছু নয়। মানে রেফারি নিগ্রহের ঘটনা আকছার ঘটেছে, মানে এটা কি শুধু শুধু পলিটিসাইজ করা হচ্ছে না? প্রথম কথা হচ্ছে উনি কি ওই অফিসিয়াল কেউ? উনি তো অফিসিয়াল কেউ না, না কোনো ব্যাচ আছে না কোনো কিছু আছে। আর উনি যদি কিছু উনি তো ফুটবলের নিয়মটাই জানে না। এইভাবে কারো ঢুকে ম্যান হ্যান্ডেল করা যায়? তো সুতরাং এগুলো করা যায় না। এইভাবে তোমার বিরোধী করতে গেলে কি তার রাস্তা বন্ধ করে পার্টি অফিস করে দেওয়া যায়? যায় না। তুমি যদি মনোপুত জাজমেন্ট না দেওয়া হয়। অফিসের ক্ষেত্রে আবার বলা হচ্ছে যে একেবারে প্রশাসন এনে, আমিন এনে জমি মাপিয়ে অন্যের জমিতে ওরা হাঁটাচলা করছিল, তাই বন্ধ করা হচ্ছে। তুমি ভাবো, জাজদের ডিসিশন ঠিক না হলে প্রধান বিচারপতি, আমরা জানি জাস্টিস মান্থার বাড়ির সামনে পোস্টার মেরে দেওয়া হয়েছিল। আমরা জানি পস্কো কেসে একটা জাজমেন্ট দিয়েছিলেন বলে ওখানে কি করে রাতের অন্ধকারে আলো নিভিয়ে গুন্ডাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল ডায়মন্ড হারবারে। তারা চিঠি লিখেছিলেন সুপ্রিম কোর্টে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কিসের জন্য? এইটা হচ্ছে তৃণমূলী কালচার। ভয় দেখাও, ভয়ের রাজনীতি। এবং ভয়ের রাজনীতি করতে করতেই আজকে 2021-এ কিন্তু ওই রেজাল্টের পর বিরোধীদের গণহত্যা করা হয়েছিল এবং তারপর সেটা কোর্ট বলেছে যে এখানে কনস্টিটিউশনের সংবিধানের নিয়ম চলে না, এখানে তৃণমূলের নিজস্ব নিয়ম চলে, এবং সেটাই চলছে। কিন্তু সেইটা চলছে এবং এই চলাটা আজকে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হতে চলেছে। সেইটা ওনারা বুঝে গেছে, এই জন্য ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সব গণতান্ত্রিক কাজ, সংবিধান বিরুদ্ধের কাজ, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি বিরোধ, অ্যান্টি বাংলা, অ্যান্টি বাঙালি কাজগুলো মমতা ব্যানার্জি করে চলেছেন। না, কিন্তু অ্যান্টি বাঙালি তুমি কেন বলছো? তৃণমূল তো অভিযোগ করে যে বিজেপি বাংলা বিরোধিতা, এবং তৃণমূলের এখন এটাই মূল ইস্যু যে বাংলা বিরোধী বিজেপি, বাংলা ভাষা বললেই তার উপরে চড়া হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের এটা এখন মূল হাতিয়ার। তোমরা এখন অ্যান্টি বাঙালি কিভাবে? প্রথম কথা হচ্ছে 100% তোমার মিথ্যে কথা বলছে। মানে তৃণমূলের মধ্যে অ্যান্টি বাঙালি কি দেখে? আমি বলছি তোমাকে, ধরো হরগোবিন্দ দাস, চন্দন দাস কোন ভাষায় কথা বলতো? তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আজকে যে তোমার এই রেফারিকে যে লাথি মারা হল, উনি কোন ভাষায় কথা বলতেন? এই যে তোমার
মহেশতলায় যারা তুলসী বেদিতে ওখানে করতে গেছেন তারা কোন ভাষায় কথা বলতেন? এই যে সেদিনকে আমরা অবনী ঠাকুরের বাড়ি, যেখান থেকে উনি হাঁটা শুরু করলেন, অনুব্রত মণ্ডল, যিনি কোন ভাষায় কথা বলেছেন পুলিশকে? তো সুতরাং ওই অবনী ঠাকুর যেখানে ভাষা আন্দোলন করলেন, দুপা দূরেই সেই সিন্ডিকেট বাহিনী অবনী ঠাকুরের ঘর ভেঙে দিয়েছিলেন। তো সেটা উনি যেতে বললেন না একবারও? রবীন্দ্রনাথের সাথে জড়িত একজন ব্যক্তি, এত অবসরণীয় একজন ব্যক্তি, যিনি ভারত মাতার চিত্রণ করেছেন, যেটা রাষ্ট্রবাদকে সঞ্চারিত করেছিল প্রত্যেকটা ভারতীয়দের মনে। উনি সেখানে গিয়ে তার বাড়ি ভেঙে দেওয়া হলো, ঠিক যেমনটা বাংলাদেশে হচ্ছে। সেটা তো আমরা বাংলা বিরোধী বলবো না, বাংলা বাঙালি বিরোধী মমতা ব্যানার্জি। আচ্ছা, বিশ্বজিৎ দা রয়েছে আমাদের সঙ্গে, বিশ্বজিৎ দাস অধ্যাপক রয়েছেন আমাদের সঙ্গে। আমি বিশ্বজিৎ দার কাছে বিষয়টা, বিশ্বজিৎ দা তোমার সাথে দুটোই কথা হচ্ছিল, দুপুর দুটোর কথা হচ্ছিল এই একইগুলো বিষয়গুলো নিয়ে, যেখানে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে শাসকের বিরুদ্ধে অভিযোগ, আবার শাসকই আবার শাসককে মারছে। কোথাও গিয়ে তো একটা প্রশ্ন উঠতেই পারে, শাসক দেখলেই কি পুলিশ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছুটা সংকোচ বোধ করছে, সেই কারণেই এই ঘটনাগুলো ঘটছে? দেখো, দুটো কথা বলি প্রীতম। অনেক সময় বাংলা এবং বাঙালি কথা বলছিল, কারণ এই রাজ্যের মানুষ এখন জেনে গেছে কারা বাংলা বাঙালি বিরোধী, কারণ এটা নতুন করে বোঝাতে হবে না। দ্বিতীয় কথা, তুমি যে কথাটা বলছো যে পুলিশ তৎপর শাসক যুক্ত থাকলে নাকি পুলিশ সাধারণভাবে একটা জনকল্যাণকর রাষ্ট্রে তার যে দায়িত্ব পালন করা উচিত, আমরা দেখেছি বিভিন্ন সময় যে পুলিশ যে সবসময় অভিযোগ মুক্ত থাকে এমন নয়। পুলিশ যদি আরো একটু নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে পারে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে সুবিধা হবে এবং বিরোধীরা এই পুলিশের ভূমিকা নিয়ে রাজনীতি করতে পারবে না, শাসকও পারবে না। অর্থাৎ পুলিশ যখন কাজ করবে প্রশাসনে, তখন শাসক নিরপেক্ষ, বিরোধী নিরপেক্ষ হয়ে কাজ করবে। বিষয়টা তুমি এটা বলছো বটে, বা আমিও প্রশ্ন তুলছি বটে, কিন্তু বিষয়টা একটা জিনিস বলো তো, ভারতবর্ষের কোন রাজ্যে পুলিশ শাসক নিরপেক্ষ কি, বা সেটা হওয়া সম্ভব কি টেকনিক্যালি? না, আর তুমি যদি একদম বলো যে তত্ত্বগতভাবে হওয়া সম্ভব, অনেক ক্ষেত্রে পুলিশকে কাজ করতে হয় শাসকের সঙ্গে। দেখো, কোথাও কোথাও শাসকের অনেক কথা, সেটা আমরা বিভিন্ন জামানায় বিভিন্ন রাজ্যে, তুমি যদি হরাইজন্টালি দেখো, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যে, পশ্চিমবঙ্গ আগে এখন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি পুলিশ কিন্তু নিরপেক্ষ নয়। তার কারণ আমরা এটা তো দেখেছি, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 100 কারণ পুলিশেরও তো একটা চাকরি, পুলিশেরও পরিবার, পুলিশেরও সংসার, পুলিশকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়। আমি নিয়ন্ত্রণের কথা বলছি। পুলিশ যদি নিয়ন্ত্রণ মুক্ত হয়, সে যখন শপথ গ্রহণ করেছে, সে রাজনৈতিক দলের হয়ে শপথ গ্রহণ করেনি। সে পশ্চিমবঙ্গে নয়, সে উড়িষ্যা নয়, সে গুজরাট নয়, সে মহারাষ্ট্রে নয়, সে কর্ণাটক নয়, কোথাও নয়। কিন্তু সেক্ষেত্রে পুলিশের যে ভূমিকাটা, সংবিধানের শপথ নিয়ে যে দায়িত্ব নিল, তাকে যদি রাজনীতির রং লাগানো হয় তাহলে তো পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হবে। কিন্তু আমার বক্তব্যে আমি দুটোর সময় তোমাকে বলেছি, যে ঘটনাগুলো তুমি বলছিলে তার সঙ্গে রাজনীতির যোগ নেই। সরকার বা প্রশাসন এই ঘটনা জানার পরে ব্যবস্থা নেয়নি, এমন পরিস্থিতি তৈরি হলে সরাসরি বিরোধীরা ডাকতে পারতো প্রশাসনকে। কিন্তু এই ঘটনাগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ এবং প্রশাসন তৎপর হয়ে ব্যবস্থা নিয়েছে। না, কিন্তু এই যে বিশ্বজিৎ দা, মালদার জেলা তৃণমূল জেলা সভাপতি বলছেন বিজেপিকে লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এটা উচিত নয়, রাজনৈতিক শিষ্টাচার নয়। তৃণমূল কেন, কোন রাজনৈতিক দল কোন দলকে এটা বলতেই পারে না লাথি মেরে পাঠিয়ে দেবো। এটা রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক সহমত নয়। তাহলে আমরা কোন রাজনীতিতে বাস করছি, কি বলবো আমরা? তা আর প্রীতম পাল্টা জবাব আসছে, মেরে মাথা ফাটিয়ে দেবো, এটাও কেমন শিষ্টাচার? না, এটাও তো না। আমি তো বলছি তৃণমূল কংগ্রেস বলে না কথায়, ভারতীয় জনতা পার্টিরও ভাষা দেখো। আমি বলছি নিরপেক্ষভাবে কোন রাজনৈতিক কর্মী, কোন রাজনৈতিক দল, আমরা তো এর আগে রাজনীতি দেখেছি, সেক্ষেত্রে ইস্যু নিয়ে কথা হোক, তাদের রাজনীতি নিয়ে কথা হোক, আদর্শ নিয়ে কথা হোক, কার ঠ্যাং ভাঙবো, কাকে লাথি মারবো, এটা কোন রাজ্যে এসে পড়েছে আমরা? আসলে দেখো, তুমি ইট মারলে পাটকেল খেতে হবে। তার কারণ হচ্ছে পাটকেল না মারলে আমি এটা বিশ্বাস করি না। হিন্দু জেনোসাইড হয়েছে, যেভাবে করে আমাদের দেশটা ভাগ হয়ে গেছে, যেভাবে করে আজকে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সেভাবে করে অত্যাচারই করবে একটা পোর্শন লোকজন, আর একটা পোর্শন লোকজন তোমার অত্যাচারিত হতে থাকে। সুতরাং ইট মারলে পাটকেল মারার আমি একটু আটকাচ্ছি। মালদার তৃণমূল নেতা বা মালদার তৃণমূল জেলা সভাপতি যখন এটা বলছেন, সেই জায়গা থেকে বলছেন যে যারা মালদার বাসিন্দা, যারা বাংলার বাসিন্দা, তাদেরকে অন্যায়ভাবে বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে। তাদের বাড়ির, তাদের পরিবারের চোখের জল যেরকম
পরে বিজেপিকেও সেই ফল ভুগতে হবে এই জায়গা থেকে। প্রথম কথা হচ্ছে সভ্য, একটা তোমার কাছে ক্লারিফিকেশন দিই, যারা এই প্রোগ্রামটা দেখছেন, যখনই কোনো জায়গায় কোনো ব্যক্তিকে ধরা হচ্ছে অনুপ্রবেশকারী হিসাবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেই তদন্ত সে রাজ্য সরকার ইমিডিয়েটলি পাঠানো হচ্ছে সে এখানকার ডিএমকে। সেই ডিএম যদি ঠিকঠাক কাগজপত্র দিচ্ছে ইমিডিয়েটলি ছেড়ে দিচ্ছে, যদি না দিচ্ছে ওখানে ডিটেন করা হচ্ছে, এবং যদি না পাওয়া যাচ্ছে, যদি বাংলাদেশি হিসেবে প্রমাণ হচ্ছে, তাহলে সেটাকে পুশব্যাক করা হচ্ছে। মালদার ক্ষেত্রেও তাই করা হচ্ছে। তোমার যেখানে ওনারা ডিএম দেননি, ওনারা রাজনীতি করার জন্য কিছু লোকের ঠিকঠাক করে কাগজপত্র দিচ্ছেন না, এটা তো একদম 100% সর্বজন বিদিত, এবং সেটা অফিসিয়ালি হয়েছে। আমরা দেখেছি আসামেও তাই হয়েছিল, যে বারবার কাগজপত্রের জন্য এখানে চিঠি লেখা হয়েছে, তারা দেয়নি। প্রায় 5,000 থেকে 7,000 লোকজন তার জন্য ভুক্তভোগী হয়েছিল এর আগে, যখন ওখানে এনআরসি যখন কাজকর্ম হচ্ছিল। তো সুতরাং এইটা বারবার স্টেট গভর্নমেন্ট এটাকে ঘুরিয়ে নিয়ে এটাকে রাজনীতিকরণ করছে, অথচ সেই ডেটা যখন চাওয়া হচ্ছে সেই ডেটা সেই ডিএম মমতা ডিএম দিচ্ছে না। আচ্ছা বিশ্বজিৎ দা, দেখো পুশব্যাক করার কথা বলছে, এই ঘটনাও তো আমরা জানি, তুমিও জানো যে পুশব্যাক করে তাকে আবার ফেরত আনা হয়েছে। আসলে ইস্যুটা কি অনুপ্রবেশ নাকি ভুয়ো তথ্য জোগাড় করা, সেই ক্ষেত্রে বিজেপি এখনো ফোকাসড নয়। যদি তথ্যটা দেবে কে দাদা? তুমি মানুষকে ভুল বুঝো না, তুমি একটা প্রফেসর মানুষ, ভাবতে হবে মানুষকে বলো যে তথ্যটা কে দেবে। তথ্যটা যাচাই, আমি তোমাকে ডিস্টার্ব করে দাদা দাদা তুমি জাস্ট এইটুকু বলো, তথ্যটা যাচাই করবে কে? তথ্যটা কে যাচাই করবে? তথ্যটা যাচাই করবে। ধরো তোমার আমাকে ধরেছে কাশ্মীরে, এবার আমার বলছে যে আমার আধার কার্ডটা ঠিক না, বা আমার পাসপোর্টটা ঠিক না, বা আমার রেশন কার্ডটা ঠিক না, বা আমার ভোটার আইডিটা ঠিক না, এটা যাচাই করবে কে? আমারটা যাচাই করতে হলে কলকাতা দিয়ে তাকে পাঠাবে কে পাঠাবে না? মানুষকে ভুল বুঝিও না, মানুষকে ভুল বন্দ্যোপাধ্যায় দেয় না। এবং একই সঙ্গে তুমি এটা মনে রাখো, তোমরা অনুপ্রবেশের কথা বলছো, অনুপ্রবেশের পরবর্তী ধাপ হচ্ছে যে আধার কার্ড জোগাড় করা, ভোটার কার্ড জোগাড় করা। অনুপ্রবেশ হলো কেন? আজকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর সীমান্ত পাহারা দেয়, না মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত পাহারা দেয়? আর যে আধার কার্ড ভোটার আগে 500 কিলোমিটার জমিটা দাও, তারপর কথা বলো। কেন জমিটা কেন দাওনি বলো তো? জমিটা কেন দাওনি? জমিটা কেন দিচ্ছ না? কিসের জন্য? জমিটা কেন দিচ্ছ না কিসের জন্য? কেন সিভিল ফাউন্ডার মেম্বারকে পাঠিয়ে দিয়েছো? তোমার কেন আজকে আজকে বলছে যে 50% লোক উর্দু বলবে? কেন বলছে? কোন ব্যবস্থা নিয়েছো? কোন ব্যবস্থা নিয়েছে? দাওয়াতে ইসলামের কথা কে বলছে? কোন ব্যবস্থা নিয়েছে? শুধু আপনারা পলিটিকাইজ করছেন। আচ্ছা প্রীতম বিশ্বজিৎ দা বাঙালিদের বিপদ ফেলছে আপনারা, বাঙালিদের জন্য বিপদ ফেলছেন, বাঙালিদের বিপদ ফেলছেন। বাঙালিদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার, এইভাবে করে সব জায়গায় বাঙালিদের বিপদে ফেলছে এটা। প্রীতম বিশ্বজিৎ দা আমি আসি পরের প্রসঙ্গে আসি। আজকে আরেকটা বিষয় নিয়ে খুব হইচই, এবং আরো হইচই হবে, অন্তত সেরকম একটা হাওয়া তৈরি হলো। আজকে দ্য বেঙ্গল ফাইলস তার একটা ট্রেলার লঞ্চ। এবারে বিশ্বজিৎ প্রশ্ন হচ্ছে, এটা সিনেমার কি বক্তব্য, সেটা প্রোপাগান্ডা মুভি না সত্যি যাই হোক না কেন, একটা সিনেমার ট্রেলার লঞ্চে যখন বাধা দেওয়া হচ্ছে, বারবার বাধা দেওয়া হচ্ছে, ভেন্যু চেঞ্জ করা হচ্ছে, কোথাও গিয়ে একটা প্রশ্ন তোলার অবকাশ তৈরি হচ্ছে না যে কেন? না দেখো, শিল্পীর স্বাধীনতা আমি তোমাকে আগেই বলেছি, মনে হয় শিল্পীর স্বাধীনতা থাকা উচিত। আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে, রাইট টু ফ্রিডমের মধ্যে দিয়ে। কিন্তু তার পাশাপাশি আমি তোমাকে বলেছি রিজনেবল রেস্ট্রিকশন মানে আইনের ক্ষেত্রেই রয়েছে। আর্টিকেল শুধু 19(1) না, 19(2)টাও দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার। রাজ্য যদি কোনোভাবে, আর আমার মনে হয় এটাতে পুলিশ প্রশাসন বাধা দেয়নি, কারা বাধা দিয়েছে সঠিকভাবে জানি না, কিন্তু যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আইন শৃঙ্খলার প্রশ্ন আছে, সেই আইন শৃঙ্খলার প্রশ্নের ক্ষেত্রে, কারণ আমি একটু আগে বলছিলাম যে ভারতবর্ষের মতো আমাদের রাজ্য বহুত্ববাদী রাষ্ট্র, সেখানে নানান টেনশন থাকে, সুষ্ঠু এবং শান্তি বজায় রাখার জন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু শিল্পের স্বাধীনতার পক্ষে আমি, যদি কোনোভাবে আমাদের এখানে যে বহুত্ববাদকে যদি আঘাত না করে, তাহলে কোনো রকম বাধা দেওয়া। ইতিহাস চর্চায় বহুত্ববাদের আঘাত কিভাবে হতে পারে? না হতে পারে, কারণ তুমি এখন ভেবে দেখো যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, যে বাইপোলার পলিটিক্স এর মধ্যে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো ধর্ম বা সম্প্রদায়ের কথা থাকে
যদি কোনো টেনশনের জায়গা থাকে, তৈরি হয়। সুতরাং এই যে সুরসুরি দেওয়ার ব্যাপারটা আছে, সেটা থাকলে, না হলে শিল্পীর স্বাধীনতা তো থাকবে। আমরা তো শিল্পীর স্বাধীনতার পক্ষে। যে কোনো শিল্প ভারতবর্ষের সংবিধান অনুযায়ী শিল্পী সিনেমা তৈরি করতে পারেন, সেন্সর বোর্ডও সেটাকে অ্যালাউ করতে পারেন, সেখানে রয়েছে। কিন্তু তারপরেও যে রাজ্যে সেটা দেখানো হচ্ছে, যদি রাজ্য পুলিশ বা প্রশাসন মনে করে যে এটাতে ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে, তাহলে বাধা দিতে পারে। কিন্তু আমি বলি কাম্য নয়, শিল্পীর স্বাধীনতা দেওয়া উচিত, কখনোই এটা কাম্য নয়। কিন্তু সেটা একই সঙ্গে সাইমেন্টেনিয়াস, আমি বারবার বলছি, এটা দেখা উচিত যে রাজ্যের ক্ষেত্রে পরিস্থিতি যা আছে এখন, সেই টেনশনটা যেন না বাড়ে, রাজ্যে যাতে শান্তি থাকে, হিংসা না হয়, বহুত্ববাদ যাতে অক্ষুণ্ণ থাকে। প্রীতম, এইটা যেমন ঠিক, যখন বিশ্ববিদ্যালয় শিল্পের স্বাধীনতার কথা বলছেন, হ্যাঁ একটা ফিল্ম রিলিজ করবে, সাধারণ মানুষ দেখবে, তারা তাদের মতন করে ভাবনা চিন্তা করবে, তাদের মতো করে পড়াশোনা করবে। কিন্তু আগে এই আবহে একটা সময়, সেখানে এই দ্য বেঙ্গল ফাইলস রিলিজ করছে, আর ঠিক রিলিজের সময় ঝামেলার দিনেই শুভেন্দু অধিকারী রাস্তায় বেরিয়ে পড়ছেন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এই আবহে, এটার প্রতিবাদ করে, এটার স্মৃতি উস্কে দিয়ে। তখন কোথাও গিয়ে একটু মানে 2 4 এই বিষয়টা তো পলিটিক্যালি তো এসেই যায়। দেখো সভ্য, আজকে তুমি বলো, যেই জাতি নিজের ইতিহাসকে ভুলে যায়, সেই জাতির না বর্তমান না ভবিষ্যৎ ঠিক হয়। সেই জন্য আজকে ধরুন, আজকে আপনারা বলুন, যেখানে আমি তুমি দাঁড়িয়ে কথা বলছি, এইভাবে কথাবার্তা তো বাংলাদেশে বলতে পারছে না কেউ। ওখানে তো হিন্দুদের কেটে কেটে মেরে দেখছি তোমাদের টিভিতেই আমরা প্রতিদিন। তো আজকে যিনি সেই দিন রুখে দাঁড়িয়েছিলেন, গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা, তার কথা বলতে, সেই 1946-এর সুরাবর্দির মুসলিম লীগের বলা ডিরেক্ট অ্যাকশন ডেতে তোমার যে ক্যালকাটা কিলিংস হয়েছিল, যেখানে প্রায় বলা হয় যে 40,000 হিন্দু নরনারীকে হত্যা করা হয়েছিল, এবং আমার কাছে যারা ওনার তখন প্রত্যক্ষদর্শী তাদেরও বয়ান আছে, তুমি বলো, আমি দিয়ে দেবো, তুমি দর্শকদের দেখাও। তারা বলছে যে, শোনো না, তারা বলছে যে মহিলাদের রেপ করে রাজাবাজারে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেইটা নিয়ে যদি আজকে আমরা চর্চা না করি, আমরা যদি ভুলে যাই, আমরা যদি আগামী প্রজন্মকে না জানতে পারি, তো সেটা যদি কথা বলা হয়, তুমি সেটাকে চর্চা করো না, বলতে পারবে যে আমাদের দেশটা গ্রেট ক্যালকাটা কিলিং, ডিরেক্ট অ্যাকশন, এটা অবশ্যই চর্চার যোগ্য, চর্চা হয়ে এসেছে। হিন্দু মরেছে, মুসলিম মরেছে, কিন্তু যে বিষয়টা হচ্ছে, আমি বলবো যে সময়, এই আবহে হঠাৎ করে গোপাল পাঠাকে নিয়ে এই মিছিল, এবং এমন দিনে যখন বেঙ্গল ফাইলস রিলিজ নিয়ে আমি তোমাকে কোথাও গিয়ে এই অভিযোগটা তো বিরোধীরা তুলতেই পারে, তাহলে এটা পলিটিক্যাল প্রপাগান্ডা ফিল্ম, যেটা বাংলার নির্বাচনের আগে আনা হলো, এবং এটাকে হাতিয়ার করতে চাইছে বিজেপি মেরুকরণের জন্য। তুমি যেই বিরোধীরা, যাদের ওরসে জন্ম হয়েছে, সেই কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, যারা এই দেশ ভাগের জন্য দায়ী, যে তারা তো তার বিরোধ করবেই। কিন্তু কথাটা হচ্ছে, তুমি যদি তার আগের বছর চলে যাও, আগের বছরও দেখবে আমরা যারা রাষ্ট্রবাদী ভারতীয়রা, তারা এবং বাঙালিরা, তারা আজকের দিনটা উদযাপন করেছিলাম। আমরা তার আগের বছর চলে যাও, আমরা আজকের দিনটা রিমেম্বার ডে হিসাবে করেছি, এবং গোপাল পাঠাকে আমরা স্মরণ করেছি, এবং গোপাল পাঠার চরণে আমরা আমাদের শ্রদ্ধাকে নিবেদন করেছি। কিন্তু তোমরা আজকের দিনটা করছো, তার কারণ হচ্ছে আজকে একটা, আমরা বলি পশ্চিমবঙ্গ, কলকাতা নাকি সংস্কৃতির প্রাণকেন্দ্র, সেই সংস্কৃতির প্রাণকেন্দ্রে আজকে গলা টিপে হত্যা করা হয়েছে। তুমি ভাবো আজকের দিনটা সেই রকম, আজকে তুমি প্রায় 79 বছর আগে, সম্ভবত 1946-এ যেইভাবে করে সেদিনকে ডেটটা ইতিহাসে স্মরণ করি আমরা, সেম এইভাবে আবার আজকে গলা টিপে হত্যা করা হলো একজন সংস্কৃতিপূর্ণ মানুষকে। এবং সেখানে দেখা হলো যে একটা, যেখানে সাংস্কৃতিক কেন্দ্র, কলকাতা সাংস্কৃতিক ক্যাপিটাল, সেখানে একটা ফিল্মকে ট্রেলার লঞ্চ করতে দেওয়া হলো না, অথচ সেটা কিন্তু সংবিধান মেনে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন CBFC অলরেডি সার্টিফাইড করে দিয়েছে। যদি মমতা ব্যানার্জি অসুবিধা হতো, উনি আলাদা করে ডেকে নিতেন, বলতেন আগে আমাকে ট্রেলার দেখাও, যদি প্রবলেম হতো উনি কোর্টে যেতেন যে না তুমি এই তত্ত্বগুলো বিকৃত করেছো। আর দাদা বলছিল না যে এখানকার নাকি ল অ্যান্ড অর্ডারের কথা, আর ল অ্যান্ড অর্ডার করার জন্যই তো কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটা মেনেই তো পুলিশরা কাজ করবে। মমতা ব্যানার্জি 100% ফেলিয়ার, সেই জন্য ভয় পাচ্ছেন একটা সম্প্রদায়কে উনি ভোট ব্যাংক হিসেবে ইউজ করেন দেখে উনি ইতিহাসকে ভয় পান। আমার সময় নেই, শেষ করবো বিশ্বজিৎদাকে দিয়ে। বিশ্বজিৎদা, দেখো, আমি সব্যসাচী এই কমিউনাল টেনশনের কথাই বলেছিলাম, যে কমিউনাল টেনশন এ রাজ্যে ইতিমধ্যে ছড়িয়ে গেছে। আর সেন্সর বোর্ডের কথা বলছে,
সেন্সার বোর্ডে কিন্তু যারা মনোনীত হয় সেন্ট্রাল গভর্নমেন্টের তারা বিজেপি মনস্ক। শিল্পের ক্ষেত্রে আরে বাবা, সব থেকে সংবিধান মেনে হয় কি হয় না? যদি সংবিধান মেনে না হতো তাহলে কোটা কেন লাগালো? সময় নেই, প্রীতম বলতে দাও। হতো সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশন, তাহলে এই প্রশ্ন উঠতো না। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যে কমিউনাল টেনশনের সম্ভাবনা, তার মানে মমতা ব্যানার্জি as a হোম মিনিস্টার is completely failure. মমতা ব্যানার্জি as a পুলিশ মন্ত্রী completely failure. মমতা ব্যানার্জি as a মুখ্যমন্ত্রী completely failure. সেটা বলুন, সেটা বলুন। সুতরাং এখনই উচিত শিল্পের জায়গায় থাকুক, কিন্তু শিল্প নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই রাজনীতি কখনো উচিত নয়, মানুষ মেনে নেবে না। বাংলা এবং বাঙালি শিক্ষিত, রাজনীতি সম্পন্ন, সংস্কৃতি সম্পন্ন একটা জাতি, তারা বোঝে দুধ কা দুধ পানি কা পানি। সুতরাং এইভাবে শিল্পের মাধ্যমে রাজনীতিকরণ করা এটা কিন্তু সহজে মেনে নেবে না। আমি যা বললাম যে বাংলা এবং বাঙালি বিরোধী মমতা ব্যানার্জি, আর এই কথাটাই বিশ্বজিৎ শেষে প্রমাণ করে দিল নিজের কথা বলা ঠিক বলেছিল। মমতা ব্যানার্জি বাংলা এবং বাঙালি বিরোধী, মমতা ব্যানার্জি মুক্ত চিন্তা বিরোধী, মমতা ব্যানার্জি মুক্ত চিন্তা বিরোধী। সেই জন্য বাংলাদেশের মতো সেম জিনিসটা এখানে যেন মুক্ত চিন্তা করে, যেন সত্যিকারের তথ্যচিত্র তুলে দিয়ে আজকে ইতিহাসের কথা বলার চেষ্টা করছে। আজকে বাঙালি নিদর্শন করে চালানো হচ্ছে, সেটা বলা হচ্ছে। উনি সেটাকে ভয় পেয়ে গেছে, উনি ভয় পেয়ে গেছে। তার কারণে যেটা প্রমাণিত সত্য যে আজকে এই সরকারটা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের সরকার, তাদেরকে বাঁচানোর জন্য, তাদের ওই পার্টিকুলার সম্প্রদায়কে প্রোটেকশন দেওয়ার জন্য আজকে তুমি সংবিধান বিরোধিত একটা এজেন্সি দ্বারা এবং সিবিএস আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা, অনেক ধন্যবাদ প্রীতম দা। যে পরিস্থিতি তৈরি হলো, এবং আমরা অবশ্যই চাইবো সিনেমা দেখুন, অশান্তি করবেন না। সিনেমা দেখুন সিনেমার মতন, সিনেমার জায়গায়। শিল্প নিয়ে অবশ্যই রাজনীতি নয়, এবং ইতিহাস চর্চা ইতিহাসের জায়গায় থাকুক। ফিরাসি বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।